প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৫৭। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ইরফান ২ বছর আগে কিভাবে জানে মায়েরা মিলিয়নার হতে চায়? শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে ইরফানের প্রস্থান দেখে। ইরফানের কথাটা তার পুরো মাথার উপর দিয়ে গেল। চোখ ঘুরিয়ে ফারহাকে খুঁজতে দেখল নেই। ক্লাসে গিয়েছে হয়তো। তার ক্লাসের আর ১০ মিনিটের মতো টাইম আছে। ফোনে ফাইজের কল আসলে শুদ্ধ কল রিসিভ করে কানে ধরে। সে ফাইজকে কল দিয়েছিল, রিসিভ করেনি, এখন ব্যাক করেছে। কিছু বলবি? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ইনার লাভারের নাম্বার নিবি না? ফাইজ বিরক্ত কণ্ঠে বলে, তুই ওর গলা ধরে বসে থাক যা, শালা বাদর। শুদ্ধ মুখটা ছোট করে বলে, দেখ তোরা সবাই আমাকে এভাবে বাদর ডাকতে পারিস না, আমার একটা প্রেস্টিজ বলে কিছু আছে। ফাইজ পাত্তা দিল না। শুদ্ধ হেসে বলে, তুই কি আমার থেকে কিছু শিখেছিস সোনা? আমাকে আমার ফারহাকে কেড়ে নেওয়ার ভয় দেখালি কেন? শোন, ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না। ফাইজ আসমান থেকে পড়ার মতো করে বলে, বিশ্বাস কর, একটুও মানায় না এইসব ডায়লগ তোর মুখে। শুদ্ধ হাসলো, এরপর সিরিয়াস হয়ে বলে, আমি বিজনেস করতে চাই না ফাইজ, জাস্ট চাকরি করতে চাই। ফাইজ অবাক হয়ে বলে, মানে? আমি আমার বিজনেসের পাশাপাশি তোর বিজনেসে তোকে হেল্প করেছি, ভুলে গিয়েছিস? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আমার ভালো লাগে না। আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, সেই হিসাবে আরেকটু উপর জায়গায় আমি আছি, এটাই অনেক। ফাইজ গম্ভীর স্বরে বলে, ফারহা মানতে পারবে না, তুই এসব বাদ দিয়ে কাজ কর, রাখছি। শুদ্ধ ভুরুকুসকে বলে, আমি করব না বিজনেস, আমার ভালো লাগে না, এত টাকা লাগবে না আমার। ফাইজ বিরক্ত কণ্ঠে বলে, আমার বোনের লাগবে, ভালো লাগে না এটা কেমন কথা? এসব ফালতু চিন্তা বাদ দিয়ে টাইম লস করিস না, কাজ কর যা। শুদ্ধ রেগে বলে, আমি করব না মানে না, এটাই ফাইনাল। ফাইজ রেগে বলে, তাহলে আমার বোনকে ভুলে যা, বলে কল কেটে দেয়। শুদ্ধর চোখে মুখে বিস্ময়। ফাইজের বিহেভে তার খারাপ লাগলো। মানে ফাইজ তাকে কোটিপতি বানিয়ে তার হাতে তার বোনকে তুলে দিতে চায়, কিন্তু সে তো চায় না টাকা। বিরক্ত লাগে কেন যেন। বাবার কথা মনে পড়ল, হালকা হালকা মনে পড়ে শুদ্ধর। তখন তার বয়স ৭ বছর হয়তো। গরমকালে তার বাবা গ্রামের প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফিরত বিকেল করে, ঘেমে নিয়ে একাকার হয়ে থাকতো। শুদ্ধ খেলা রেখে দৌড়ে বাবার কাছে আসতো, পানি আগিয়ে দিত, টেবিল ফ্যান চালিয়ে দিত, কারেন্ট না থাকলে হাত পাখা দিয়ে বাতাস করত। তার বাবা স্নেহের হাত বুলাতো তার মাথায়। একদিন হঠাৎই মানুষটা চলে গেল। শুদ্ধর বাবা ডাকটা হারিয়ে গেল। শুদ্ধ আর খেলতে যেত না। খেলার মাঝে বাবাকে দেখে দৌড়ে আসা হবে না যে আর। তার বাবার পরা লুঙ্গিগুলো ছোটবেলায় সে গুছিয়ে রেখেছিল, সবাই বলতো মানুষদের দিয়ে দিতে, শুদ্ধ দেয়নি। বেশ জোর করে সে কেঁদে কেঁদে বলতো তার বাবার কাপড় সে বড় হয়ে পরবে। সে সত্যিই পরে। তার বাবার ৩টে লুঙ্গি, ৩টে ফতুয়া ছিল। অনেক বিলাসিতা তো তাদের ছিল না। ৩টে লুঙ্গি, ৩টে ফতুয়া শুদ্ধর আলমারিতে খুব যত্নে তুলে রাখা আছে। মাসে ১ থেকে ২ দিন সে এটা পরে। কথাগুলো ভাবতেই চোখজোড়া কখন যে ভিজে উঠেছে বুঝতেই পারেনি। গ্রামের বাড়িতেই তার বাবার কবর। তার মাকে এই জন্যই এখানে একেবারে আসতে বলতে পারে না। সে নিজেই তো পারবে না। সে গ্রাম ছেড়ে কি করে আসবে যেখানে তার বাবা শুয়ে আছে? ফোন পকেটে রেখে দুহাতে চোখ ডলে স্বাভাবিক করে নিল। এরপর ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। ক্লাস শেষে শুদ্ধ ইরফানের রুমে আসে। ইরফানকে দেখল না, চুপচাপ এগিয়ে গিয়ে বসলো একটা চেয়ারে। এরপর চোখ বুজল, ভালো লাগছে না কিছু। কিছুক্ষণ পর ইরফান তার রুমে এসে শুদ্ধকে দেখে ভুরু কুঁচকে তাকায়। কিছু না বলে তার চেয়ারে গিয়ে বসে। শুদ্ধ চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফান ফোনে কিছু করছে। শুদ্ধর দিকে একবার তাকিয়ে আবারও ফোনে মগ্ন হয়ে থাকে কিছু সময়। এরপর ফোন ডেস্কের ওপরে রেখে শুদ্ধর দিকে তাকায়। এই রেডিও চুপ থাকায় ইরফান ভুরু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে বুকে আড়াআড়িভাবে দুহাত গুজে চোখ বুজে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ চোখ মেলে তাকায় ইরফানের দিকে। গালে হাত দিয়ে বলে, বউকে ভালো রাখতে, সুখী করতে কত টাকা লাগে ইরফান? ইরফান ভুরু কুঁচকে বলে, লটস অফ মানি। একটু থেমে বলে, সে যখন যা চাইবে এটা সেকেন্ড টাইম চাওয়ার আগে সবকিছু তার সামনে এনে দেওয়া প্রয়োজন। কিছু একটা চুজ করলে
তার বিকল্প আরও অনেকগুলো তার সামনে হাজির করা প্রয়োজন, যেন সে পিছু ফিরে না বলে, যেটি নিয়েছি এটার মতো ওটাও সুন্দর। এই ভাবনা ভাবার টাইমটাই সে তার পার্সনকে নিয়ে ভাববে। এই কথা শুনে শুদ্ধ এবার বলছে, বুঝছো, সে না চাইতেও তার হাজবেন্ড তাকে তার পছন্দের সব কিছু এনে দিয়েছে। দ্যাটস ফিলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই ফিলিংস মানি ছাড়া ইম্পসিবল। সে মাটিতে হাঁটতে হাঁটতে বোর ফিল করলে হাজবেন্ড এর আকাশে উড়তে নিয়ে যাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। সে আফসোসের শ্বাস ফেলার সময়টা হাজবেন্ডের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার চোখে তাকাবে। দিস ইজ কল্ড হ্যাপিনেস। আসলেই আমার কাছেও মনে হয় এইটাই হ্যাপিনেস, বুঝছো। অ্যান্ড এই হ্যাপিনেসের জন্য যেটা প্রয়োজন তা হলো মানি। আর মানি অ্যারেঞ্জ করতে প্রয়োজন লটস অফ হার্ড ওয়ার্ক। শুদ্ধ বিস্ময়ের দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান ভালোবাসার সংজ্ঞা দিল না। হ্যাঁ, তাই তো। কিন্তু ইরফানের সাথে তার ভাবনার তো মিলল না, একদম না। নিজেকে সামলে বলে, আমি জানি তুই এসব ভালোবাসার সংজ্ঞা বললি, কিন্তু আমার মনে হয় ভালোবাসা শুধু শখ পূরণে নয়, কখনো কখনো শখ বিসর্জনের মাঝেও ভালোবাসা নিহিত থাকে। তুই বললি বউ কিছু পছন্দ করলে তার বিকল্প আরও অনেকগুলো জিনিস তার চাওয়ার আগেই তার সামনে হাজির করতে, কারণ কখনো যেন পিছু ফিরে আফসোস না করে। সেই সময়টাই সে যেন ভাবে, আহা, আমার বরটা এত ভালো কেন, না চাইতেও সব কিছু এনে দেয়। আমি বলছি না হাজব্যান্ডের এসবে ভালোবাসা মিশে নেই, অনেক ভালোবাসা মিশে থাকে এখানে। কিন্তু বউ কোনো কিছুর অভাবে আফসোস না করে যখন সে স্বামীর হাতটায় আঁকড়ে ধরে, সেখানেও তো কম ভালোবাসা মিশে থাকে না। সব সময় পছন্দের জিনিসের পাশাপাশি বিকল্প জিনিস এনে দিলেই সেখানে সুখ বয়ে আসে না। কখনো কখনো অনেক লোভনীয় জিনিস এর মাঝ থেকে হাজবেন্ডকে ভালোবেসে একটা সস্তা জিনিস এনে দিলে, সে নারী তার হাজবেন্ডকে ভালোবাসলে তার কাছে সেই সস্তা জিনিসটাই অনেক লোভনীয় হয়ে যায়। এটা কেউ সুখ বলে। এর জন্য টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা সুন্দর মনের। ইরফান চেয়ারে হেলান দিয়ে তীক্ষ্ণ চোখে শুদ্ধর দিকে চেয়ে রইল কিছু সময়। এরপর সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, ইউ আর রাইট, বাট আই এম নট রং। ইনফ্যাক্ট আই অ্যাম ইভেন মোর রাইট দ্যান ইউ। আচ্ছা, এই কথার অর্থ হচ্ছে, তোর কথা সঠিক, তবে আমার কথাটা ভুল নয়, বরং তোর কথার চেয়েও বেশি সঠিক। এরপর একটু থেমে ইরফান আবারও বলে, ওয়াইফ সিক হলে, অনেক বড় বড় ডিজিজ দেখা দিলে এর ট্রিটমেন্ট করাতে অবভিয়াসলি টাকা লাগবে। যদি টাকা না থাকে, দেন ট্রিটমেন্টের অভাবে সে মারা যাবে। সো মানি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাপোজ ওয়াইফ অনেক সিক হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিতে হবে, সিচুয়েশন ক্রিটিক্যাল। বাংলাদেশের সবচেয়ে ভালো হাসপাতালে নিতে হবে তাকে নেক্সট 1 ঘন্টার মাঝে। সিক ওয়াইফ আর সবচেয়ে ভালো হসপিটাল এর ডেস্টিনেশন মিনিমাম 10 থেকে 12 ঘন্টা। হোয়াট নাও? এখন উপায় কি? কথাটুকু বলে ইরফান শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ ভুরু কুঁচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান আবারও সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, ইনস্ট্যান্ট হেলিকপ্টার প্রয়োজন, কজ হেলিকপ্টার ছাড়া তাকে বাঁচানো পসিবল না। সেই সস্তা জিনিস নিয়ে সুখী হতে গেলে আগে হেলিকপ্টার দিয়ে তাকে বাঁচাতে হবে। আর এজন্য প্রয়োজন মানি। মানি ইজ পাওয়ার, ইটস ট্রু। কথাগুলো বলে ইরফান একটু থামে, শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, সামটাইম মানি ইজ লাভ। শুদ্ধর কাছে উত্তর নেই। ইরফান শুদ্ধর অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হেসে ফোনে মগ্ন হয়। ইরফান একটু পর আবারও মাথা তুলে শুদ্ধর দিকে তাকায়। কিছু একটা ভেবে বলতে শুরু করে, নো টেনশন, তোর কথাগুলো 100% রাইট। তোর কথাগুলো লাভ এর বেসিক পার্ট। আমিও মানি এটা। এই টপিকে ডেফিনেশন দিতে গেলে শেষ করা যাবে না, তাই এই চ্যাপ্টার ক্লোজ রাখলাম। যেহেতু টাকার চ্যাপ্টার নিয়ে আক্স করলি, তাই এটা নিয়েই বললাম। ধরে নিলাম ওয়াইফের কোনো ডিজিজ হয়নি, বাট আমাদের হাতে ওয়ে থাকতে টাকা ইনকাম না করে বসে থাকা উচিত নয়। কারণ তুই টাকা ছাড়া ওয়াইফ এর অনেক ইচ্ছাই পূরণ করতে পারবি না। দেন তোর নিজের গিল্টি ফিল হবে। তুই কেন বসে বসে টাইম ওয়েস্ট করলি? সেই টাইমটায় টাকা ইনকাম করলে তোর বউকে তুই বেস্ট চাই এনে দিতে পারতি। তোর বউ সস্তা জিনিস নিয়ে সুখী হবে, ওকে মেনে নিলাম। বাট একবার হলেও তার লোভনীয় জিনিসের ওপর চোখ পড়বে। এই জিনিসটা হাতের কাছে পেলে মুখে হাসি ফুটবে। তার মুখে ওই হাসিটুকু ফোটাতে তুই যখন হার্ড ওয়ার্ক করবি, সেটাও লাভের পার্ট। এসব বললাম। যার টাকা ইনকাম করার সোর্স আছে, তার বসে থাকা বেমানান। বাট ইউ আর ডিফারেন্ট, কজ আই অ্যাম উইথ ইউ। একবার শ্বাস ফেলে ইরফান আবারও বলে,
যদি কেউ অনেক ট্রাই করার পরও টাকা ইনকামে ফেল করে, দেন সেই ওয়াইফ মানিয়ে নিবে। ইটস কল্ড লাভ। ইটস ট্রু। জাস্ট লাইক দ্যাট, মানে ঠিক তেমনই হাজব্যান্ড ওয়াইফের সব ইচ্ছা পূরণে তার বেস্টটা দিয়ে টাকা ইনকাম করে বউকে কুইন করে রাখবে। ইটস অলসো কল্ড লাভ। আই থিঙ্ক এভরি হাজব্যান্ডের ইচ্ছা তার বউকে কুইন বানিয়ে রাখা, সেটা সব কিছু দিয়ে। লাইক হার্ট লিফট ইমোশন, মানে হৃদয় অনুভূতি, অ্যান্ড মানি। কথাগুলো বলে ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলো, লম্বা শ্বাস টেনে বিড়বিড় করে, আমি আমার বার্ডফ্লাওয়ারকে টাকা ও হৃদয় অনুভূতির কুইন বানিয়ে রাখতে চাই। একটু পর আবারও সোজা হয়ে বসে ইরফান। এরপর ফোনে কাউকে কল দিয়ে কথা বলতে থাকে। শুদ্ধ বুঝলো কি না, চুপচাপ শুনল ইরফানের কথা, কিছু বলল না। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, একটা চেয়ার নিয়ে ইরফানের পাশে রাখে চেয়ারটি। এরপর সেই চেয়ারে বসে ইরফানের কাঁধে মাথা রেখে চোখ বুজে। ইরফান ঘাড় বাঁকিয়ে শুদ্ধর দিকে ভুরু কুঁচকে তাকায়, চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ নির্জীব গলায় বলে, তোরা সব বড়লোকী মানুষ ভাই, তোদের হিসাব তোদের কাছে রাখ, কিন্তু আমি বিজনেস করব না। আবার আমার ফারহাকেও লাগবে, কিন্তু ফাইজ বলেছে বিজনেস না করলে ওর বোনকে নাকি আমাকে দিবে না, ভুলে যেতে বলেছে। ইরফানের চোখে মুখে বিস্ময়, ভুরু কুঁচকে বলে, তুই বিজনেস করবি না কেন? শুদ্ধ ওভাবে চোখ বুজে বলে, আমার ভালো লাগে না। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে ফাইন, করতে হবে না। শুদ্ধ একটু হাসল। ইরফান কথাটা বলে সরাসরি ফাইজকে কল করলো। কল রিসিভ হওয়ার সাথে সাথে ইরফান গম্ভীর গলায় বলে, তুই শুদ্ধকে কেন বলেছিস ও যেন ফারহাকে ভুলে যায়? ওপাশ থেকে ফাইজের কপালে ভাঁজ পড়ে। সে কিছু বলার আগেই ইরফান রাগান্বিত স্বরে বলে, ওর বিজনেস ভালো লাগে না, ও করবে না, সিম্পল। তুই কেন বলবি ফারহাকে ভুলে যেতে? তোর কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে? দেন ওকে ফাইন, আমি মনে করিয়ে দিচ্ছি, শুদ্ধর ভাই একদম জলজন্ত বেঁচে আছে, অ্যান্ড হি উইল বি অ্যাবল টু হ্যান্ডেল এভরিথিং, আন্ডারস্ট্যান্ড? একটু থেমে শ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলে, তোর কি আমাকে ভিখারি লাগে? তোর বোনের কত চাওয়া পাওয়া আছে, আমি ইরফান নেওয়াজ সব মিটিয়ে দেওয়ার পরও তোর বোন হাবুডুবু খাবে। তুই কোন সাহসে শুদ্ধকে বললি ফারহাকে ভুলে যেতে? শুদ্ধ চোখ বড় বড় করে চেয়ে আছে ইরফানের দিকে। কোন মাথা পাগলের কাছে তার দুঃখ প্রকাশ করে ফেলেছে? হাই হাই, সব গেল। শুদ্ধ দ্রুত চেয়ার থেকে দাঁড়িয়ে ইরফানের কান থেকে ফোনটা নিতে চাইলে ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে, রাগান্বিত স্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ভাইরে থাম, তোর পায়ে ধরি, চুপ যা মেরি বাপ। ইরফান শুদ্ধর কথা শুনল না, বসা থেকে দাঁড়িয়ে যায়। ফাইজ ওপাশ থেকে কিছু বলার সুযোগই পাচ্ছে না বেচারা। এতক্ষণ পর একটু সুযোগ পেয়ে বলল, ইরফান তুই আমাকে ভুল বুঝছিস, আমি রেগে বলে ফেলেছিলাম আমার কথাটা। ইরফান ফাইজকে কথা শেষ করতেই দিল না, চিৎকার করে বলে, রাগ মাই ফুট, তো সাহস কি করে হলো ওকে এসব ফালতু কথা বলার? শুদ্ধ বিড়বিড় করলো, লে হালুয়া, এ রাগ করছে সেটা কিছু না, অন্যের রাগকে বলছে রাগ মাই ফুট, হ্যাঁ। এসব রেখে ইরফানের পিছনে দাঁড়িয়ে জোর খাটিয়ে ইরফানকে কান থেকে ফোন সরিয়ে কল কেটে দেয়। ইরফান রেগে বলে, তোর প্রবলেম কি? তুই আমাকে ডিস্টার্ব করছিস কেন? শুদ্ধ হঠাৎই ইরফানকে জড়িয়ে ধরল। ইরফান এক পা পিছিয়ে যায়, রাগ কমেছে বোধহয়। শুদ্ধ শব্দ করে হাসছে। ইরফান ভুরু কুঁচকে নেয়। শুদ্ধ ইরফানকে ছেড়ে হাসতে হাসতে ইরফানের চেয়ারে বসে পড়ে। ইরফান বিরক্ত চোখে চেয়ে আসে। শুদ্ধর হাসি থামছেই না। ইরফান রেগে বলে, পাগলের মতো হাসছিস কেন, কি প্রবলেম? শুদ্ধ বেশ কিছুক্ষণ পর হাসি থামিয়ে মুখে মিটিমিটি হাসি, লম্বা শ্বাস টেনে বলে, ভাই, আমি ভাবতাম তুই শুধু মায়রার জন্যই মাথা খারাপ ছেলে, কিন্তু এখন মনে হচ্ছে সামথিং সামথিং। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? শুদ্ধ এই ব্যাপারে আর কিছু বলল না, বসা থেকে দাঁড়িয়ে বলে, ফাইজ মন থেকে বলেনি, এটা তো আমি বুঝেইছিলাম, তবুও খারাপ লাগায় তোকে বলেছি, ওকে ফাও কথা শোনালি, সর, দেখি ওর কাছে যাই। ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের রুম থেকে বেরিয়ে যেতে গিয়েও দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে তাকালে দেখলো ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। শুদ্ধ মিটিমিটি হেসে ডাকলো, ইরফান শোনা। ইরফান চেয়ারে ইরফান চেয়ারে হেলান দিয়েই চোখ মেলে তাকায়। শুদ্ধ একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। ইরফানের চোখে মুখে বিরক্তি। শুদ্ধ এটা দেখে হেসে বলে, ও মাগো, দূর থেকে হচ্ছে না, দাঁড়া সোনা, কাছে গিয়ে দিচ্ছি, তবুও কান দিস না সোনা। ইরফান রেগে ডেস্কের ওপর থেকে পেপার ওয়েট নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে।
শুদ্ধ দ্রুত ক্যাচ ধরে নেয়, আফসোসের সুরে বলে, মানুষের ভালো করতে নেই। ইরফান রেগে বলে, যাবি তুই? শুদ্ধ ততক্ষণে দরজা আটকে হাওয়া। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8টা বেজে 20 মিনিট। মায়েরা মুখ ফুলিয়ে বেডের ওপরে বসে আছে। সে ইরফানের কাছে মিষ্টি চাইল, কিন্তু লোকটা তাকে মিষ্টি এনে দিল না। ভাবনার মাঝে ইরফান ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে। মায়েরা দু হাঁটুর ওপর কপাল ঠেকিয়ে রেখেছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফানকে। দুজনের চোখাচোখি হতে মায়েরা মুখ ফিরিয়ে বাম দিকে নিল। ইরফান ভুরুকুসকে তাকালো। মায়রার মুখ ফিরিয়ে নেওয়ার ধরন তার পছন্দ হলো না। ইরফান অপর পাশে গিয়ে মায়রার সামনে দাঁড়ায়। মায়রা তার সামনে ইরফানকে দেখে আবারও ডান দিকে মুখ ফিরিয়ে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। এগিয়ে এসে মায়রাকে টেনে সোজা করে বসায়। ভুরুকুসকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা অভিমানী চোখে তাকায়। ইরফান মায়রার দিকে চেয়ে চিন্তিত স্বরে বলে, কি প্রবলেম? কথা বলছো না কেন? মায়েরা গাল ফুলিয়ে বলে, আপনি মিষ্টি আনলেন না কেন? আমি তো বলেছি আপনাকে টাকা দিয়ে দিব, তবুও কিপটামি করছেন কেন? ইরফান মায়রার দিকে চেয়ে রইল। মায়েরাও ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড, এনেছি মিষ্টি, 10 মিনিটে রেডি হবে। মুহূর্তে মায়েরা চোখে মুখে উৎফুল্লতা খেলে গেল। কিন্তু রেডি হবে কেন? অতঃপর কৌতূহল নিয়ে প্রশ্ন করে, রেডি হব কেন? ইরফান স্বাভাবিক গলায় বলে, তোমার ভাই মিষ্টি খাবে না? মায়েরা ইরফানের কথায় অবাক হলো। দ্রুত বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওর তো মিষ্টি খুব পছন্দ। আপনি এই রাতে আমাদের গ্রামে যাবেন? ইরফান ওয়াশরুমে যেতে যেতে বলে, ইয়া, ফাস্ট করো। মায়েরা ভীষণ খুশি হলো। সে দ্রুত বেড থেকে নেমে জলপাই কালারের একটা বোরখা পরে নিল। সেম কালারের হিজাব বেঁধে নিল। আজ হিজাবের নিচে একটা কালো ক্যাপ দিয়েছে। ডান পাশে একটুখানি বেরিয়ে আছে, যেখানে ছোট্ট ছোট্ট সাদা রঙের কয়েকটা স্টোন বসানো। একটু অন্যরকম লাগছে দেখতে। এরকম দুটো ক্যাপ তাকে ইনায়া দিয়েছিল। মায়েরা ছোট থেকে শুধু হিজাবই পরতো, আজকে ফার্স্ট এই ক্যাপ পরলো। ভালোই লাগছে। এরই মাঝে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়েছে। মায়েরা ইরফানের দিকে হেসে তাকালো। ইরফানও মায়েরার দিকে তাকায়। চোখ সরাতে গিয়েও সরালো না। নতুনত্ব কিছু পেয়েছে বোধহয়। মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার আগে রেডি হয়ে গিয়েছি, আপনি দ্রুত আসুন। ইরফান মায়রার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কি উৎফুল্লতা! বাড়ির কথা বললেই এমন! মায়রা ইরফানকে পাশ কেটে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে তার সামনে দাঁড় করায়। মায়রার মাথায় হিজাবের কোনায় কালো ক্যাপটুকু টেনে বলে, এটা কি? মায়রা দ্রুত তার মাথার ক্যাপ আটকে বলে, আরে কি করছেন, খুলে যাবে তো। ইরফান মায়রার দিকে তাকালো, গম্ভীর গলায় বলে, এটার নাম কি? মায়েরা ডান হাত কোমরে রেখে জবাব দেয়, এটার নাম ক্যাপ, হিজাবের নিচে পড়ে। তাহলে সুন্দর লাগে, বুঝলেন? আমি গেলাম, আপনি আসুন। কথাটা বলে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। ইরফান বিড়বিড় করল, গার্লস ক্যাপ, নাইস। মায়েরা নিচে নেমে দেখলো পুরো টেবিল মিষ্টির প্যাকেটে বুক হয়ে আছে। এত মিষ্টি এনেছে, হায় আল্লাহ! টেবিলের এক কোণে শুদ্ধকে আরাম করে মিষ্টি খেতে দেখে ভুরুকুসকে তাকালো। মিষ্টির প্যাকেট নিয়ে বসেছে সে, একটার পর একটা মুখে দিচ্ছে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। এভাবে খাওয়া দেখে তার নিজেরই কেমন গুলিয়ে আসছে। এত মিষ্টি কিভাবে খাই? রুমা নেওয়াজ এগিয়ে এসে বলে, শুদ্ধ আব্বু, আর দিব? শুদ্ধ প্যাকেটে থাকা শেষ দুটো মিষ্টি মুখে পুরে চিবিয়ে খেয়ে নিল। এরপর বলে, না মামি, পুরো হাফ কেজি খেয়েছি, আজ আর কিছু খেতে পারবো না। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। হাফ কেজি? একেবারে? শুদ্ধ চেয়ার থেকে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে নেয়। মায়েরাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে বলে, কংগ্রাচুলেশন মায়েরা। মায়েরা হাসতে পারল না। সে কখনো কাউকে একেবারে এত মিষ্টি খেতে দেখেনি। শুদ্ধ টিস্যু দিয়ে মুখ মুছে হেসে বলে, আমার মিষ্টি খাওয়া দেখে ভয় পেও না, আরও হাফ কেজি খেতে পারবো, একটু রেস্ট নিচ্ছি আর কি। ইরফান ওপর থেকে নেমে মায়েরার হাত ধরে বাইরে যেতে থাকে। শুদ্ধ পিছন থেকে হেসে বলে, তোর বউ আমার মিষ্টি খাওয়া দেখে সব পেয়েছে, তুই একটুখানি স্পেশাল মিষ্টি দিয়ে দিস। ইরফান মায়েরার বাড়ির জন্য 10 কেজি মিষ্টি নিয়ে এসেছে। মায়েরা তার মাকে শুধু একবার জিজ্ঞেস করেছিল সে কেমন আছে, আর কোনো কথা বলেনি। আপাতত তার ঘরে লাবিবকে নিয়ে বসে আছে মায়েরা। সামনে একটি বাটিতে 5টি মিষ্টি, যা লাবিব আরাম করে আপুর কোলে বসে খাওয়ায় ব্যস্ত। মায়েরা লাবিবের কাঁধে থুতনি রেখে লাবিবের খাওয়া দেখছে। চোখ জোড়ায় পানি চিকচিক করছে।
তার ভাইটা আর মাকে ছাড়া তার কি যে খারাপ লাগে, এই কথাটা কাকে বোঝাবে সে? কেউ নেই শোনার। লাবিব মুখ ভর্তি পানি নিয়ে ঘাড় বাঁকিয়ে তার আপুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। মায়েরা ডান হাতে ঝাপসা চোখ মুছে লাবিবের দিকে চেয়ে হেসে বলে, কেমন লাগে ভাইয়া? লাবিব মুখের মিষ্টিটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর মায়েরার দিকে ঘুরে বসে দুহাতে মায়েরার গলা জড়িয়ে বলে, অনেক মজা, আমার আপুই তুমি। মায়েরা দুহাতে তার ভাইকে জড়িয়ে হেসে বলে, নিহালের আপুই আমি। লাবিব সাথে সাথে মায়েরার গাল আরো শক্ত করে জড়িয়ে বলে, এই না, তুমি শুধু আমারই আপু। মায়েরা মুখ টিপে হাসলো। নিহাল নামের একটি ছেলে তাদের পাশের বাসায় থাকে। লাবিবের সামনে তাকে কোলে নিতেও পারতো না আগে। লাবিব কান্না জুড়ে দিত। তার কথা, তার আপুই এর কোলে শুধু সে থাকবে। লাবিব কিছু একটা ভেবে মায়েরার কোল থেকে নেমে দৌড় দেয়। মায়েরা ডাকলো, সে শুনল না। দৌড় দিল। মিনিট তিনেকের মাঝে হাতে একটা খাতা এনে বেডের ওপরে উঠে বসে। মায়েরা চেয়ে আছে। লাবিব দু পা মেলে পায়ের উপরে খাতা মেলে পেজ উল্টায়। মায়েরা গালে হাত দিয়ে দেখছে লাবিবের কাণ্ড। লাবিব কিছু একটা বের করে খাতায় আঙুল দিয়ে মায়েরার দিকে তাকিয়ে বলে, আপুই দেখ, আমি আর তুমি। মায়েরা একটু নিচু হয়ে দেখলো পেন্সিল দিয়ে কাঁচা হাতে আঁকা দুটো মানুষ এঁকেছে। একটা মেয়ে, তার কোলে বাচ্চা। যদিও আঁকতে পারেনি, তবে মায়েরা বুঝলো। মুখে হাসি ফুটলো। লাবিবকে টেনে তার কোলে বসিয়ে বলে, এটা কিভাবে এঁকেছিস? লাবিব মন খারাপ করে বলে, আপুই আমার কাছে আসে না, তাই আমি এঁকেছি। মায়েরার চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। লাবিবের গালে অসংখ্য চুমু খেয়ে বলে, এই যে আপুই এসেছে, অনেক সুন্দর হয়েছে এটা, আবার আসবো আপুই। আচ্ছা ভাইয়া। লাবিব হাতের খাতা রেখে মায়েরার গাল জড়িয়ে হেসে বলে, আপুই আবার আসবা, কি মজা। মায়েরা দীর্ঘশ্বাস ফেলল। ডান হাতে চোখ মুছে মুখে হাসি ফোটালো। এরপর বাটি থেকে একটা মিষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে বলে, ম্যাজিক করে মিষ্টি খাবি না? লাবিব মাথা ওপর নিচ করে। মায়েরা হেসে তার মুখে অর্ধেক মিষ্টি ঢুকিয়ে নেয়। এরপর লাবিবের মুখের সামনে নেয়। লাবিব হেসে মায়েরার মুখে ধরে রাখা মিষ্টি বেরিয়ে থাকা অংশ থেকে কিছুটা অংশ কামড়ে মুখে নিয়ে দুহাতে তালি দেয়, যেন এটাই তার কাছে বেশ মজার খেলা। সে সময়ই ইরফান মায়েরার ঘরে এসে এই কাণ্ড দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। মায়েরা লাবিবের দিকে চেয়ে মুখের মিষ্টিটুকু নিয়ে একবারে মুখ নাড়াতে নাড়াতেই ইরফান ঝড়ের গতিতে মায়েরার কাছে এসে বাঁ হাতে মায়েরার গাল চেপে ধরে। মায়েরার চোখ বড় বড় করে তাকায়। ইরফানের চোয়াল শক্ত। ডান হাতে দু আঙুল মায়েরার মুখের ভেতর দিয়ে মুখ থেকে মিষ্টিটুকু বের করে আনে। হাতের টুকু ছুঁড়ে ফেলে মায়েরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোর। মায়েরা বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। লাবিব পিটপিট করে ইরফানের দিকে চেয়ে ডান হাতের আঙুল উঁচিয়ে বলে, খুবিস দুলাভাই। ইরফান লাবিবের কথা শুনে ধমকে বলে, শাট আপ। লাবিব ঝাঁকি দিয়ে ওঠে। মায়েরা লাবিবকে কোলে নিতে গেলে ইরফান মায়েরাকে টেনে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। লাবিব চোখ ছোট ছোট করে তাকায়। ছেলেটা বুঝতে পারে না। মায়েরা ছটফটায়। ইরফানের গলায় বুকে খামচি দেয়। এই লোকের আক্কেল জ্ঞান নেই। ইরফান তার সময় মতো মায়েরাকে ছাড়ল। মায়েরা কটমটে দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান ভাবলেশীন। মায়েরা ছোটখাটো বেডের ওপরে বসে বিরক্ত কণ্ঠে বলে, এত গরম কেন এখানে? ফার্স্ট রেডি হও, এক্ষুনি বেরোবো। তখনই লাবিব ইরফানের কাছে বসে মাথা উঁচু করে বলে, তুমি আপুইকে তুমু খেয়েছি? ইরফান চোখ ছোট ছোট করে তাকায় লাবিবের দিকে। এতটুকু বাচ্চা, অথচ মনে হচ্ছে চিরুনি অভিযান চালাতে প্রশ্ন করছে। লাবিবের কথায় মায়েরা বিব্রত বোধ করে। বেড থেকে নেমে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আপনি একটা অসভ্যের দাদা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, ইউ আর রং। মায়েরা ইরফানের কথা শুনলই না। ধূপধাপ পা ফেলে ঘরের বাইরে বেরিয়ে গেল। ইরফান বিড়বিড় করল, স্টুপিড গার্ল। এরপর লাবিবের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ইউ আর এ স্টুপিড বয়। লাবিব কথার অর্থ বুঝতে না পেরে বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। আবারও বলে, তুমি আপুইকে তুমু খেয়েছো কেন? ইরফান কিছুটা অবাক কণ্ঠে বলে, ও আমার ওয়াইফ, তাই কিস করেছি, আন্ডারস্ট্যান্ড? লাবিব অবুঝ গলায় বলে, ওয়েব কি? ইরফান চোখ ছোট ছোট করে বলে, বউ। ও আমার বউ, বুঝেছো? লাবিব আবারও অবুঝ গলায় বলে, বউ কি?
ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, অতঃপর আগ্রহী গলায় বলে, বউদের আদর করতে হয়, তুমি বড় হলে বুঝবে। লাবিব ভাবনায় ব্যস্ত হয়, বিড়বিড় করে, বউদের আদর করতে হয়। মায়েরা ঘর থেকে বেরিয়ে বাইরে তার মায়ের সামনে পড়ে। ভদ্রমহিলা কেমন মায়া মায়া চোখে মায়েরার দিকে তাকিয়ে আছে। মায়েরা ঝাপসা চোখ জোড়া নামিয়ে নিল। মায়েরার মা এগিয়ে এসে বলেন, এত অভিমান কোথায় পেয়েছিস মা? আমি না হয় পেটে ধরিনি তোকে, কিন্তু বড় তো আমিই করলাম। আমার একটা গুণ রপ্ত করতে পারিসনি? মায়েরা চোখ তুলে তাকায় মায়ের দিকে। জমানো অশ্রুগুলি না চাইতেও গাল বেয়ে গড়িয়ে পড়ে। মায়েরার মা আরেকটু এগিয়ে এসে মায়েরাকে জড়িয়ে ধরল। মায়েরা চোখ বুঝল, না চাইতেও মাকে নিজেও জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলে মায়েরা নাক টেনে বলে, তোমার আর ভাইয়ের কথা খুব মনে পড়ে মা। ভদ্রমহিলা কষ্টে বুকটা বোধহয় ফেটে যাবে। তিনি কি বলবেন, তার কাছে কথা নেই। এরই মাঝে লাবিবের বাবা ঘর থেকে বেরিয়ে তার স্ত্রী আর মায়েরাকে এভাবে দেখে বোধহয় বিরক্ত হলো। মায়েরার চোখ পড়ল লোকটার দিকে, সাথে সাথে তার মাকে ছেড়ে দিল। মায়েরার মা দীর্ঘশ্বাস ফেলে মায়েরার চোখ মুছে দিয়ে বলে, আজ রাত্রে থেকে যাবি মা? মায়েরার অসহায় চোখ জোড়া লাবিবের বাবার দিকে রাখে, যার চোখে মুখে এখনো বিরক্তি। মায়েরার মা ঘাড় বাঁকিয়ে নিজ স্বামীকে দেখে আবারও বলেন, আমার জন্য একটা রাত থেকে যাবি মা? মায়েরা তার মায়ের দিকে তাকালো মায়া ভরা চোখে। লাবিবের বাবা ঘরে চলে গিয়েছে। মায়েরার খুব বলতে ইচ্ছে করলো, তাহলে আমাকে তোমায় জড়িয়ে ধরে ঘুমাতে দিতে হবে, কিন্তু মনের কথা মনেই রইল, এটা তো সম্ভব নয়। লাবিবের বাবা এইবারই মাথায় তুলবে, তবে তার মা তাকে থাকতে বলেছে, হয়তো লাবিবের বাবা কিছু বলবে না। এই যেমন একটু আগে বলল না। মায়েরার একটুও ইচ্ছে করলো না এখানে থাকতে, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করলো। জড়িয়ে থাকতে পারবে না, তাতে কি? সকাল সকাল উঠে মায়ের মুখটা তো দেখতে পাবে, এটাই কি কম শান্তি? মাথা নেড়ে বলে, থাকবো মা। মায়েরার মায়ের মুখে হাসি ফুটে ওঠে। মায়েরার কপালে একটা চুমু খায়। মায়েরার যে কি শান্তি লাগে। এবার নিজে থেকেই মাকে জড়িয়ে ধরে। মায়েরা ঘরে এসে দেখলো ইরফান ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। লাবিব বেডের ওপরে বসে কিছু আঁকছে। মায়েরা ইরফানের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইল, কথা বলা শেষ হওয়ার আশায়। ইরফান কথা বলতে বলতে উল্টো ঘুরে দাঁড়ালে মায়েরাকে দেখে ভুরু কুঁচকে তাকায়। মায়েরার দিকে তাকিয়ে আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে বলে, কি বলবে? মায়েরা ঢোক গিলে, তাদের বাড়িতে তো এসি নেই, ফ্যানের বাতাসও কম, ছাদ নেই, দেওয়ালের ইট, তবে ওপরে টিন। ইরফানকে কিভাবে থাকতে বলবে? শুদ্ধদের বাসা গ্রামে হলেও শহুরে বাসার মতো। মায়েরাকে চুপ দেখে ইরফান আবারও বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে, মৃদুস্বরে বলে, আজ রাত এখানে থাকতে চাই। কথাটা শোনার সাথে সাথে ইরফান বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট? মায়েরা কেঁপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল, না চাইতেও গলার আওয়াজ জোরে হয়ে গিয়েছে। তার তো কাজ আছে, এখানে থাকলে কি হবে? মায়েরা আবারও বলে, আপনি চাইলে চলে যান, আমি কালকে চলে যাব। ইরফান বেডের ওপরে বসা লাবিবের দিকে তাকালো। লাবিব তাদের দিকেই চেয়ে আছে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়েরার দিকে তাকিয়ে রেগে বলে, আমি চলে গেলে তুমি ফালতু এতে মিষ্টি খেতে বসে যাবে, রাইট? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা শোনো, আমি ভিডিও কেন এত লেট করে দিচ্ছি এটা তোমরা কিন্তু অনেকেই অবগত। কারণ আমার পরীক্ষা চলছে, আর সেটা ইন কোর্স পরীক্ষা না, কিন্তু ফাইনাল পরীক্ষা। এখন এই ফাইনাল পরীক্ষার মধ্যেও আমি তোমাদের জন্য ভিডিও দিচ্ছি। কিন্তু আমার পরপর ৩টা পরীক্ষা আছে, যার মধ্যে ছুটির গ্যাপ খুবই সীমিত। ধরো ১ দিন ২ দিন ছুটি আছে। আর পরীক্ষার সাবজেক্টগুলো অনেক কঠিন, মেজর সাবজেক্ট তো অনেক কঠিন। যার কারণে আমি চাইলেও ভিডিও দিতে পারছি না, বুঝছো? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। একটু সবুর করো, সবকিছু আবার নরমাল হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আমার উপরে রাগ না করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা আমাকে মিস করছো তাদেরকে বলতে চাই, আমার নতুন চ্যানেলে কিন্তু 2টা নতুন উপন্যাস ছাড়া আছে। একটা হচ্ছে কালান্তরের কন্যা ইলমা মেহরোজ আপুর লেখা, আর একটা হচ্ছে এখনকার বর্তমানে ভাইরাল উপন্যাস আমার আলাদিন। সেটার লেখিকা হচ্ছে জাবিন ফোরকান। তোমরা ওই 2টা উপন্যাস দেখতে পারো, যেন তোমরা আমাকে মিস না করো। আচ্ছা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।